স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। লক্ষ্মীপুরে শিশু হত্যার দায়ে 10 জনের ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের 5 জন পলাতক রয়েছে। দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাসিদ এ রায় ঘোষণা করেন। 2012 সালে 18 জুলাই সপ্তম শ্রেণীর ছাত্রী সীমারানী দেবনাথকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। পরদিন সীমার দাদা বাদী হয়ে অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা করেন। 2013 সালে 25 মার্চ 25 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয় আদালতে। মামলার রায়ে সন্তোষ জানিয়েছে বাদী পক্ষ। পলাতকদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর দায়রা জজ মঞ্জুরুল বাসিদ 10 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন যেটা সীমার পরিবারকে দেওয়ার জন্য। হত্যা একটা পাবলিক কন্ডামনেশন অফেন্স, একটি হিনিয়াস অফেন্স এবং বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। সীমা হত্যা মামলার রায় নিয়ে লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী আব্বাস হোসেনের সঙ্গে। আব্বাস, লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী সীমারানী দেবনাথ ধর্ষণ ও হত্যা মামলায় 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে 5 জন পলাতক রয়েছেন। এই সোহেল, সাদ্দাম, রাশেদ, সুমন ও মানিক, যে 5 জন পলাতক রয়েছে তাদের ধরার ব্যাপারে পুলিশ কোনো তথ্য এই মুহূর্তে দিয়েছে? জি, আমি আপনাকে জানিয়ে রাখি, মামলা সূত্রে জানা যায় গত 18 জুলাই 2012 সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদহিতা গ্রামে ডাকাতি শেষে স্কুল ছাত্রী কে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দাদা বাদী হয়ে পরের দিন সকালে সদর থানায় 25 জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষ করে 25 মার্চ 2013 সালে 25 জনকে অভিযুক্ত করে আদালতে সাক্ষ্য দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এবং 22 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষ করে আজ দুপুরে 10 জন আসামির ফাঁসির আদেশ এবং দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করার আদেশ দেন। তবে আমি যে 5 জন আসামি পলাতক রয়েছে এ ব্যাপারে আমি পুলিশের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে এই 5 জন আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আর মানে আইনজীবী বাদীর মামলার আইনজীবীর সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এই মামলায় যেহেতু বাদী আসামিদেরকে নাম উল্লেখ করে নাই সেহেতু মানে মামলায় তারা সন্তোষ প্রকাশ করেননি, কিন্তু বাদীর আইনজীবী এই মামলা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আব্বাস, আপনাকে ধন্যবাদ। গোয়েন্দা পুলিশ পরিচয় ঢাকা ও আশেপাশের জেলা বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে টাকা লুট, তল্লাশির নামে গাড়ি থামিয়ে অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে তারা। র্যাব পুলিশের বরখাস্ত এবং চাকরিচ্যুত কর্মীরা এসব ঘটনায় জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। সারা মাস কাজ করেও বেতন মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ছিল গাজীপুরের নার্স সোয়েটার কারখানার শ্রমিকরা। 10 সেপ্টেম্বর কারখানার সামনে থেকে তাদের বেতনের 72 লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ডিবি ড্রেস পরা ছিল 7-8 জন। এরা ডিবি থেকে আসছে বলে গাড়ির দরজা টরজা খোলায় বলতেছে যে তোদের কাছে জাল টাকা আছে, অবৈধ অস্ত্র আছে, তোরা জাল টাকা ক্যারি করতেছিস। এই বলে কোনো কিছু বুঝে না উঠতেই খুব দ্রুত 1 থেকে 2 মিনিটের মাথায় আমাদের গাড়ি থেকে এদেরকে বের করে তাদের গাড়িতে নিয়ে যায়। পরদিন কালিয়াকৈরে গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি আবুল কালাম আজাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশির কথা বলে ছিনতাই হয় 3.5 লাখ টাকা। শুধু আমার না, প্রতিনিয়ত এই কালিয়াকৈর এই রোডে ছিনতাই বা ডাকাতি হচ্ছে। 1 বছরে নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের পরিচয়ে এরকম 50টিরও বেশি ছিনতাইয়ের অভিযোগ পেয়েছে পুলিশ। তবে অধিকাংশ অপরাধী রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আমরা 2টা চক্রকে ধরেছি যারা ডিবি পুলিশের পরিচয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিত, পুলিশের নাম ব্যবহার করত। এরা মূলত 4-5 জনের সংঘবদ্ধ একটা দল থাকতো, খেলনা পিস্তল ইউজ করত এবং মাইক্রোবাস ব্যবহার করত। 7 সেপ্টেম্বর মুন্সিগঞ্জে সড়ক প্রতিবন্ধক বসিয়ে তল্লাশির নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার সময় আটক হয় একজন। এ সময় একটি মাইক্রোবাস, হ্যান্ডকাপ ও ওয়্যারলেস সেট উদ্ধার করে পুলিশ। মাইক্রোটাইসা 4-5 জন আমরা প্রশাসনের লোক, ডিবি, ইটি, বিভিন্ন পোশাকেরই। তখন আমি বুঝছি যে এরা ভুয়া, ওরা আমার করে ফেলে গেছে। তখন আমি অবস্থায় দৌড় দিয়ে যাই, জোরে একটা চিৎকার মারছিলাম। 10 সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক হয় 6 জন। আটকদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। বিভিন্ন বাহিনীর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছে বা বিভিন্ন অপকর্মের দায়ে চাকরি থেকে তারা বরখাস্ত হয়েছে, তারা এই সমস্ত গ্রুপের নেতৃত্ব দেয়। সে কারণে আপাতত এদেরকে দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
এ ধরনের প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পুলিশ কর্মকর্তাদের মুঠোফোন নম্বর সংগ্রহে রাখার পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুলিশ পরিচয় ঢাকা ও আশেপাশের জেলায় বেপরোয়া ছিনতাই নিয়ে ইন্ডিপেন্ডেন্ট কথা বলেছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সাথে। এই বিষয়ে তিনি জনসাধারণকে সচেতন এবং ভুয়া পুলিশ বা র্যাব বলে কাউকে সন্দেহ হলেই থানায় জানানোর পরামর্শ দিয়েছেন। এই ধরনের ঘটনা তো অনেক ঘটছে এবং এই ভুয়া পুলিশ, ভুয়া র্যাব এগুলো তো অনেক ধরাও পড়ছে। কারণ এই ব্যাপারে আমাদের সকল ইউনিটকে বলা আছে এবং জনগণকেও আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা বিভিন্ন সময় বলে আসছি, যদি এরকম কেউ ডিবি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিতে চায়, জনগণের সন্দেহ হয়, তাহলে পুলিশকে জানাবে, সাথে সাথে জানাতে হবে। আর যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনাও যাতে পুলিশকে জানায়, আমরা যাতে তদন্ত করে এই যে যারা প্রতারক চক্র তাদেরকে বের করতে পারি। আর যদি জনগণ এগুলি সাপ্রেস করে তাহলে কিন্তু প্রতারক চক্র একটা পর একটা ঘটনা ঘটবেই। আমাদের যে অনুরোধ থাকবে, আমাদের পুলিশকে অ্যালার্ট করা আছে, পাশাপাশি যারা ভুক্তভোগী ভিকটিম এই প্রতারক চক্রের কবলে থেকে তারা ভিকটিম হয়েছে, তারাও যেন স্থানীয় পুলিশ প্রশাসনকে তাদের অবহিত করে। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগী দেশগুলির তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। উৎপাদন খরচ বৃদ্ধি ও ইমেজ সংকটই এর কারণ বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এজন্য এককভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল অনেক ক্রেতাই এখন চলে যাচ্ছেন প্রতিযোগী দেশগুলিতে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বছরে রপ্তানি $5 বিলিয়ন বেশি। তবে গেল এক বছরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 7.5%। বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বাড়লেও রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে অত্যন্ত ধীর গতিতে। সে তুলনায় ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে অত্যন্ত দ্রুত গতিতে। আগামীতে একজন দৌড়ে চলা মানুষের সাথে একজন হেঁটে চলা মানুষ প্রতিযোগিতায় কতটুকু টিকতে পারবে তা নিয়ে শঙ্কাও রয়েছে রপ্তানিকারকদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের তথ্যে দেখা গেছে সে দেশে পোশাক রপ্তানি করে এমন দেশের তালিকায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চীন ও ভিয়েতনামের পরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের জায়গা নিয়েছে ইন্দোনেশিয়া, আর ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছে ভারত ও মেক্সিকো। বিজিএমইএ বলছে গ্যাস বিদ্যুৎ সংকট সহ পণ্য পরিবহনে বেশি সময় লাগায় বিদেশি ক্রেতাদের আগের মতো আস্থার জায়গায় নেই বাংলাদেশ। আগে যে কোনো বায়ার আমাদের দেশে এসে ওরা 100% এটাকে বাংলাদেশকে একটা বাস্কেটে চিন্তা করতো, একটা দেশে তারা দিয়ে চলে যেত, তারা আর কোনো সাবস্টিটিউট কান্ট্রি তারা খুঁজে নাই। কিন্তু এখন তারা বলছে তোমাদের দেশে আমি ব্যবসা দিচ্ছি, যে ব্যবসা দিচ্ছি না, বাট আগে যেটা দিতাম 100% এটা এখন করে দিচ্ছি 60%। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, ইমেজ সংকট কাটাতে জিএসপি বড় বাধা না হলেও তা ফিরে পাবার চেষ্টা চলছে। আমেরিকা যে যারা আমাদের থেকে আমদানি করে, সেখানে তাদের যে অ্যালায়েন্স একটা অর্গানাইজেশন, তারা আমাদের কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে কারখানার বর্তমান যে অবস্থা, তাতে ভবিষ্যতে যখন জিএসপি আবার রিনিউ করা হবে তখন জিএসপি না পাওয়ার কোনো কারণ নেই। পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে ডিসেম্বরে বাংলাদেশ তার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরবে বলে জানান মন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমএর সহসভাপতি জনাব শহীদুল্লাহ আজিম আছেন আমাদের সঙ্গে, চলে যাচ্ছে তার কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে। বাংলাদেশের অবস্থান যে পোশাক রপ্তানির ক্ষেত্রে এক ধাপ নিচে নেমে যাচ্ছে, গেলেও আরো নিচে নেমে যাওয়ার যে সম্ভাবনা আছে, এর প্রধান কারণ কি বলে আপনি মনে করেন জনাব শহীদুল্লাহ আজিম? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম প্রধান কারণ হলো আমাদের রাজনৈতিক অস্থিরতা, তারপর আমাদের মজুরি বেড়েছে, ওয়ার্কারদের প্রোডাকশন কস্ট বেড়েছে এবং আমাদের কমপ্লায়েন্ট ইস্যুতে অনেকগুলো ছোটোখাটো কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারণে আমাদের দেশে এখন রপ্তানি কমে গেছে। গত 7 মাসে আমাদের 1.75% কমেছে, যেখানে ভিয়েতনামে 13% বেড়েছে, ভারতেও 13% বেড়েছে। প্রশ্ন, রাজনৈতিক অস্থিরতা তো এখন নাই, অন্তত 9-10 মাস ধরে রাজনৈতিক পরিস্থিতি ঠিকই আছে, তারপরও রাজনৈতিক অস্থিরতাকে আপনি এই রপ্তানি কমে যাওয়ার কারণ বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভিয়েতনামে যেখানে তাদের বাড়ছে, সেই
সেই ভিয়েতনামের মজুরি কি বাংলাদেশের চেয়ে কম না বেশি, সেটিও যদি একটু জানাতেন। ভিয়েতনামের গার্মেন্টস শ্রমিকদের মজুরি। আপনি এক নম্বর প্রশ্ন, জি জি এক নম্বর প্রশ্ন উত্তর দেই। রাজনৈতিক অস্থিরতা যেটা ছিল, আপনারা জানেন যে আমাদের সামার সিজনের গুডস ক্রয় করা হয় উইন্টারে এবং উইন্টারে মাল ক্রয় করা হয় সামারে। সুতরাং আমাদের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যে রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, সেই কারণে আমাদের বায়ারগুলো, অনেকগুলো বায়ার তাদের বর্ডার তুলে নিয়ে গেছিল ভিয়েতনাম বা অন্যান্য ভারতীয় অন্যান্য দেশে। আপনি একটা কথা বলি যে ডিজনি ওয়ার্ল্ড তাদের $500 মিলিয়ন একটা অর্ডার বাংলাদেশ থেকে সরাসরি ভিয়েতনামে নিয়ে চলে গেছে। ব্যাপারটা হলো তারা হয়তো ব্যাক করবে বাংলাদেশে, কিন্তু একটা দেশে যখন বর্ডারটা সেট হয়ে যায় তখন কিন্তু এটা সময় নেয়, প্রায় 8 মাস 10 মাস সময় নেয় ব্যাক করতে। ডিজনি ওয়ার্ল্ডের ট্রেন হয়ে যায়, ডিজনি ওয়ার্ল্ডের কাজটা ফিরে নিয়ে যাওয়ার কারণ অনেকে বলছেন যে রানা প্লাজা ধস, তাজরিনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং আপনাদের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় আপনাদের যে করণীয় সেটা আপনি করছেন না বলে সেটি করা হয়েছে, মানে সে তার ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার খুব কথা অনেকে বলছেন না। জনাব শহীদুল্লাহ আজিম। আমি আপনাকে বলবো যে অবকাঠামোগত হিসাবে না, রাজনৈতিক অস্থিরতা অবশ্যই আছে। কমপ্লেন্ট ইস্যু রানা প্লাজার পরে আমাদের ইমেজ সংকট হয়েছিল, তা অনস্বীকার্য। তারপরেও রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল যে অনিশ্চয়তার কারণে কখন আবার দেশে শান্তি ফেরত আসবে, এসব ব্যাপারে তাদের অর্ডারগুলো ভিয়েতনামে নেওয়া হয়েছিল। আর ব্যাপারটা হলো তারা তো প্রিসোল্ড গুড আমাদের থেকে দেশ থেকে নেয়, তাদের প্রত্যেকটা দেশের সঙ্গে একটা বায়ারদের সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকে, সব দোকানের সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকে, একটা নির্দিষ্ট সময় তাদেরকে মালটা দিতে হয়। এবং আমাদের এই সেক্টর একমাত্র সেক্টর যেখানে টাইম বাউন্ডিং সেক্টর, যেখানে সময়ের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি মজুরির তুলনাটাও যদি একটু করতেন। আপনি বলছিলেন যে ভিয়েতনামে কাজ চলে যাচ্ছে, ভিয়েতনামের গার্মেন্টস শ্রমিকরা কি আমাদের থেকে, মানে যদি আমরা তুলনা করি, আমাদের থেকে কম মজুরি পায় না বেশি মজুরি পায়? না, আমাদের ন্যূনতম মজুরি হচ্ছে $69, যেখানে ভিয়েতনামের ন্যূনতম মজুরি হচ্ছে $85। ওদের আমাদের চেয়ে মজুরি ওদের বেশি, তারপর আপনি বেশি পায়। তারপর আপনি মজুরির প্রসঙ্গটি তুললেন যে যাতে আপনাদের ভায়াবল হতে সমস্যা হচ্ছে কারণ মজুরি বাংলাদেশে বেশি, সেই কারণে আমি ব্যাপারটি জানতে চাইলাম। ভিয়েতনাম তো আরো বেশি মজুরি দিয়ে তারা অনেকগুলো ব্যাপার আছে। জি, শুধু মজুরি না, আমাদের প্রোডাকশন কস্টও বেড়ে গেছে। তারপর অনেকগুলো ফ্যাক্টরি যেগুলো ছিল, সেগুলো 40% ফ্যাক্টরি আমাদের শেয়ার বিল্ডিং এ, সেই শেয়ার বিল্ডিং এ বাইরে কাজ দিচ্ছে না, ব্র্যান্ড বাইরে কাজ দিচ্ছে না। তো এই জন্য অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। 218টা ফ্যাক্টরি আমাদের বন্ধ হয়েছে গত 7 মাসে। সুতরাং এই সবগুলো কারণ মিলিয়ে আমাদের বায়ারগুলো বিভিন্ন দেশে গিয়েছিল। তারপরে আমাদের এটা অবশ্যই একটা ইমেজ ক্রাইসিস ছিল, যেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে হবে। আমাদের অ্যালায়েন্স আমাদের ফ্যাক্টরিগুলো ইন্সপেকশন করছে এবং আমরা মনে হয় অ্যালায়েন্সের ফ্যাক্টরিগুলো খুব ভালো, আমাদের রেজাল্ট লেস দেন 2% ফ্যাক্টরি তারা ঝুঁকিপূর্ণ পেয়েছে। রাইট। জনাব তোফায়েল আহমেদের মতো বাণিজ্য মন্ত্রী, জনাব তোফায়েল আহমেদের মতো আপনিও কি মনে করেন বাংলাদেশ অচিরেই তার জিএসপি সুবিধা ফিরে পাবে যুক্তরাষ্ট্রের কাছে? যদিও জিএসপি সুবিধাটা বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে বড় প্রভাব বিস্তার করে না, কিন্তু ইমেজের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন তো বটেই, জিএসপিটা খুব শীঘ্রই ফেরত পাবে কিনা?